সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। শ্রী শ্রী সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের পক্ষ থেকে আজকের অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঙ্গদেব কর্মকার। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়টি থেকে এর দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করছি। তোমাদের আমি গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, এই লেনদেন অধ্যায় থেকে আমি যে হিসাব সমীকরণের যে সূত্রটি, সেই সূত্রটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তারপরেও আমি আজকে আরেকটু সেই সূত্র নিয়ে আলোচনা করি এবং আজকে আমি সেই হিসাব সমীকরণের সূত্রটি আমি সরাসরি অঙ্কে প্রয়োগ করে তোমাদের বুঝিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পারবে এবং অবশ্যই অঙ্কটি করার সময় প্রত্যেকের সাথে তোমাদের পাঠ্য বইটি অবশ্যই রাখবে। আমরা এখন যেটি করব, দেখো যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আমি যে হিসাব সমীকরণটি পড়িয়েছিলাম, হিসাব সমীকরণটি কি? a = l + e। a মানে কি? অ্যাসেট অর্থাৎ সম্পদ, সমান l মানে লায়াবিলিটিস অর্থাৎ দায়, প্লাস e মানে কি? ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তাহলে সূত্রটি কি দাঁড়ালো? সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। অর্থাৎ হিসাব সমীকরণের অঙ্কের প্রতিটি লেনদেনের ক্ষেত্রে সমতা বিরাজ করবে। কিসের সাথে? সম্পদের সাথে দায় যোগ মালিকানা সত্ত্ব সর্বদা সমান হবে। অর্থাৎ মোট সম্পদ সমান মোট দায় যোগ মালিকানা সত্ত্ব, এটি প্রতিটি ক্ষেত্রে সমান থাকবে লেনদেনে। তো যাও, এরপরে যদি আমি এই হিসাব সমীকরণটি আরেকটু তোমাদের পরিষ্কারভাবে এই হিসাব সমীকরণের ধারণা দেওয়ার জন্য আমি হিসাব সমীকরণটি একটু বর্ধিত করে আমি লিখেছি। দেখো এখানে হিসাব সমীকরণের সূত্রটি a = l। তোমরা জানো a মানে অ্যাসেট অর্থাৎ সম্পদ এবং l মানে লায়াবিলিটিস অর্থাৎ দায়। এখানে c মানে ক্যাপিটাল, এখানে পুরোটাই ইকুইটির ঘরে বসবে এগুলো, অর্থাৎ e যেখানে আছে। তো এখানে c মানে ক্যাপিটাল, ক্যাপিটালের বাংলা হচ্ছে মূলধন, ক্যাপিটাল মানে মূলধন। এখন প্লাস আর মানে হচ্ছে রেভিনিউ মানে আয়, মাইনাস ex মানে এক্সপেন্সেস খরচ বা ব্যয়, মাইনাস d মানে ড্রয়িংস অর্থাৎ উত্তোলন। তো এখন তোমাদের একটি বিষয় আমি পরিষ্কার করে দিচ্ছি এখনই, যে কোনটি মূলধনের সাথে যোগ হবে এবং কোনগুলো মূলধন থেকে বিয়োগ হবে হিসাব সমীকরণ করার ক্ষেত্রে। দেখো c মানে ক্যাপিটাল অর্থাৎ মূলধন c প্লাস r দেওয়া আছে এখানে অর্থাৎ আয়। তাহলে মূলধনের সাথে আয় যখন হবে তখন কি হবে? যোগ হবে। এরপর দেওয়া আছে কি? মাইনাস ex অর্থাৎ এক্সপেন্সেস ব্যয়, মূলধন থেকে যদি ব্যয় হয় মূলধন থেকে বিয়োগ হবে। এবং সর্বশেষ মাইনাস d অর্থাৎ উত্তোলন, মূলধন থেকে কি হবে? উত্তোলন বিয়োগ হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে হিসাব সমীকরণ করার ক্ষেত্রে মূলধনের সাথে আয়গুলো যোগ হবে এবং ব্যয়গুলো বিয়োগ হবে এবং উত্তোলনও বিয়োগ হবে। এবং প্রতি ক্ষেত্রে কি হবে? সমতা বিরাজ করবে। মোট সম্পদের সমান কি থাকবে? a সমান, এই সূত্রে দ্বারা এটা বোঝানো হয়েছে যে এই a অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। দায় যোগ মালিকানা সত্ত্ব সর্বদা কি? সম্পদের সমান হবে। তো আমরা তাহলে আজকে অঙ্কটি আমরা করছি সেটি হচ্ছে সৃজনশীল 7। তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 7 যে অঙ্কটি সেটি আমি করছি। দেখো তোমরা বই সাথে রাখো, সৃজনশীল 7 অঙ্কটি তোমরা বইয়ে অবশ্যই বের করবে। দেখো 2017 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায়ে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। এখন কোন কোন ঘটনাগুলো সংঘটিত হয় আমি তারিখ অনুযায়ী বলছি। দেখো জানুয়ারি 1 আমি প্রথমেই যেটি করব সেটি হচ্ছে তোমাদের ছকের সাথে আমি একটু সব সম্পর্কে বলি। এই হিসাব সমীকরণ করার ক্ষেত্রে প্রথমে তোমরা এই ঘরটি করবে। দেখো এখানে তারিখ, এখানে উদ্বৃত্ত, তারপর আছে কি? সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এবং সর্বশেষ মন্তব্য। তো এখানে এই সম্পদের যে পাঁচটা আছে, মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, সমানের ঘর। তো এই সম্পদ সমান কি হবে? এই দায় এবং মালিকানা সত্ত্ব দুটি সমান হবে। সর্বদা এই সম্পদের সমান হবে কি? দায় এবং মালিকানা সত্ত্ব। এবং আমরা মন্তব্যের ঘরে আয় বলে আয় লিখব, ব্যয় বলে ব্যয় লিখব। তাহলে এখন আমরা শুরু করছি। জানুয়ারি 1
জানুয়ারি 1-এ যে লেনদেনটি ছিল যে নগদ ক্রয় 60,000 টাকা, যেহেতু নগদ ক্রয় করা হয়েছে এর ফলে কি হয়েছে, খরচ হয়েছে, নগদও হ্রাস পাবে, সেই সাথে কি হবে, মূলধনও হ্রাস পাবে। যেহেতু আমাদের শুরুতেই খরচ হয়েছে, মনে রাখবে খরচগুলো বিয়োগ দিতে হয় নগদ থেকে এবং মূলধন থেকে, আর আয়গুলো যোগ হবে। যেহেতু খরচ হয়েছে সেহেতু আমি নগদ থেকে প্রথমেই বিয়োগ দিয়ে দেখাবো। শুরু করি আমরা 2017 জানুয়ারি 1, এটা উদ্বৃত্তের ঘর। দেখো জানুয়ারি 1-এ কত টাকা আমরা ক্রয় করলাম, এখানে দেওয়া আছে লেনদেনে 60,000 টাকা, আর নগদের ঘরে 60,000। এটি কি হবে, আমি বলেছি বিয়োগ হবে, যেহেতু খরচগুলো বিয়োগ হয়, আমি বিয়োগটি কি করব, ব্র্যাকেট দিয়ে দেখাবো। যখনই মাইনাস ফিগার আসবে অর্থাৎ বিয়োগ, তখন কি করব, আমরা ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দেব। নগদ কমলে কি করবে, সেই সাথে মূলধনও কমে যাবে। এই পাশে আমার মূলধনেও কি হবে, 60,000 টাকা বিয়োগ হবে। এখানে আমরা কি লিখতে পারি, ব্যয় লিখে দিলাম। এরপরে আমি দাগ টেনে উদ্বৃত্ত বসাবো। প্রতিটি লেনদেন শেষে আমাদের কি করতে হবে, এই দাগ টেনে উদ্বৃত্তটি বসিয়ে দিতে হবে। এখানে দেখো এই উদ্বৃত্ত, আমি এখানে উদ্বৃত্ত লিখছি 60,000। যেহেতু আমাদের উপরে কোনো 1 তারিখের আগে কোনো এই মাসে লেনদেন সংঘটিত হয়নি, বিধায় এই মাইনাস 60,000 টাকাটায় আমি এখানে বসিয়ে দেব। এবং এই পাশেও কি হবে, লেনদেনের পাশে মাইনাস 60,000। এরপরে আমরা পরবর্তী লেনদেন কত তারিখ ছিল, এখানে 12 তারিখ, জানুয়ারির 12 তারিখ লেনদেনটি ছিল অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। আমরা এখানে প্রথমে নগদের একটি ঘর নিয়েছিলাম, এরপরে কি করব, আসবাবপত্রের জন্য একটি ঘর নিব। আমরা এই আসবাবপত্রের ঘর আমি করে রেখেছি, তো এই আসবাবপত্রের জন্য একটি ঘর করতে হবে। দেখো এখানে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় কত টাকা, 26,500 টাকা। তাহলে যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে সেহেতু কি হবে, এখানে নগদ টাকা কমে যাবে। এখানে 26,500 টাকা আমি লিখবো, বিয়োগ দিতে হবে 26,500। তাহলে এখানে লিখি আমি 26,500 টাকা। ঠিক আছে, যেহেতু নগদ থেকে কমেছে এবং সেই সাথে কি হবে, আসবাবপত্র কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই না? আসবাবপত্র তো সম্পদ, এর জন্য এই সম্পদের এই পাশে বসবে। তাহলে যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 26,500 টাকা আসবাবপত্র নগদের আসবাবপত্রের ঘরে বসবে, এই 26,500 টাকা। এখানে কিন্তু বিয়োগ হবে না, কারণ আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, এর জন্য এটি বিয়োগ হবে না, যোগ হবে, যোগ আকারে থাকবে। যেহেতু আসবাবপত্র ক্রয় করার ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে, এর জন্য 26,500 টাকা এখানে বিয়োগ হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি যদি এটি দাগ টেনে দিতে পারি, আমি জানুয়ারি কত তারিখ ছিল, জানুয়ারি 12। এখন আমি এটি দাগ টেনে দিচ্ছি এবং কি করতে হবে, পরে আমাদের উদ্বৃত্ত বা ব্যালেন্স আনতে হবে। দেখো এখানে কত ছিল, জানুয়ারির 12, এইটার সাথে এটা যোগ করলে কত হবে, 86,500 টাকা। যেহেতু দুইটাই মাইনাস ফিগার, এর জন্য আমি দুইটা যোগ করে দিলাম, 86,500 টাকা। এই ব্যালেন্সটি কিন্তু উদ্বৃত্তটি কিন্তু এখনো ঋণাত্মক আছে, ঠিক আছে। এখানে হবে 26,500 এবং এখানে যথারীতি মাইনাস 60,000 টাকা থাকবে। এরপরে আমরা পরবর্তী লেনদেনে যাচ্ছি। এটি হচ্ছে উদ্বৃত্ত, এখানে উদ্বৃত্ত লিখে দেব আমরা। প্রতিটি লেনদেন ব্যালেন্স করার পরে এখানে উদ্বৃত্ত বিয়োগ করে এখানে উদ্বৃত্তের ঘরে উদ্বৃত্তটি বসাতে হবে এবং এখানে প্রতি ক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে। তো এরপরে যে লেনদেনটি সেটি হচ্ছে 23 তারিখ, জানুয়ারির 23 তারিখে যে লেনদেনটি সংঘটিত হয়
সেটি হচ্ছে ধারে পণ্য বিক্রয় 1,25,000 টাকা ধারে বিক্রয় করা হয়েছে। যদিও ধারে বিক্রয় করা হয়েছে কিন্তু তারপরে কি এটি এক প্রকার আয় হিসাব, কারণ ধারে বিক্রয় করা হলেও টাকাটি কি দেনাদারের কাছ থেকে আমরা এক সময় পাবো। এর জন্য এই বিক্রয় হিসাব বলতে এটি কি আয় হিসাব, বিক্রয় করলে আয় হয়। এর জন্য কি ধারে বিক্রয় হিসাব, এখানে বিক্রয় ধারে করলে পরে কি হয় দেনাদারের সৃষ্টি হয়। এর জন্য দেনাদারের একটি ঘর করতে হবে। সেই সাথে আমরা এই ধারে বিক্রয় দেনাদারের এখানে টাকা পাবে 1,25,000 টাকা, এবং যেহেতু দেনাদার বৃদ্ধি পেয়েছে আয় হলে কি হয় মূলধনের সাথে যোগ হয়। আমি তোমাদের প্রথমেই বলেছি সূত্রের সাহায্যে প্রমাণ দিয়েছি যে আয় হলে কি হয় যোগ হয় মূলধনের সাথে, তাহলে এখানেও 1,25,000 টাকা যোগ হবে। এখন আমি লিখছি জানুয়ারি 23 জানুয়ারি লেনদেনটি কি ছিল কত টাকা 1,25,000 টাকা। এটি বসবে দেনাদারের ঘরে এবং সেই সাথে কোথায় বসবে যোগ হবে মূলধনের সাথে 1,25,000 টাকা। ঠিক আছে, তো এখন আমি দাগ টেনে আমি উদ্বৃত্ত টানবো। এটা কি আয়, মন্তব্যের ঘরে আমি লিখে দেব আয়। আচ্ছা, এখন আমি যুক্তি করি। এখানে 86,000 কত ছিল 86,500 টাকা। ঠিক আছে, এখানে যথারীতি 86,500 টাকায় থাকবে। আর এখানে নিচে কোনো অঙ্ক বসিনি। 86,500 টাকা এখানে বসবে, এখানে বিয়োগ, এখানে বসবে 26,500 টাকা এবং এখানে 1,25,000 টাকা। আর এখানে কত বসবে এখন দেখো, এটা হচ্ছে 60,000 মাইনাস ফিগার এবং এটা হচ্ছে 1,25,000। এখন আমরা যদি 1,25,000 এটা কি যোগের ফিগার আছে, এইখান থেকে যদি আমরা 60,000 বাদ দেই তাহলে কত থাকবে, তাহলে থাকছে 65,000 টাকা। এইখানে হবে 65,000 টাকা। আচ্ছা, এটা উদ্বৃত্ত। এরপরে আমি পরবর্তী তারিখের লেনদেনে যাচ্ছি। দেখো, পরবর্তী লেনদেনটি ছিল 25 তারিখ জানুয়ারি 25। অফিস ভাড়া প্রদান 15,000 টাকা। 15,000 টাকা অফিস ভাড়া প্রদান করা হলো। তাহলে এখানে কি হবে দেখো, যেহেতু খরচ হয়েছে তাহলে কি হবে নগদ থেকে কমে যাবে এবং মূলধন থেকেও কমে যাবে। নগদ টাকা যেহেতু সম্পদ, কাজেই নগদ থেকে এই নগদের ঘর থেকে কি হবে বিয়োগ দিতে হবে কত টাকা, এই 15,000 টাকা। সেই সাথে কি বলেছি আমি ব্যয় হলে মূলধন থেকেও বাদ দিতে হয় বা বিয়োগ করতে হয়, সেক্ষেত্রে মূলধন থেকে 15,000 টাকা বিয়োগ হবে। তাহলে আমি এখানে লিখছি তারিখ কত ছিল অফিস ভাড়া প্রদান জানুয়ারি 25। জানুয়ারি 25 তারিখে 15,000 টাকা এখানে বিয়োগ দিয়ে দেখাতে হবে 15,000। আর এখানেও মূলধনের ঘরেও 15,000 টাকা কি করতে হবে বিয়োগ দিয়ে দেখাতে হবে 15,000। এটা কি হলো ব্যয়, মন্তব্যের ঘরে ব্যয় লিখে দিতে হবে। আমি এখন দাগ টানছি এবং এখন উদ্বৃত্ত কত হয় আমাদের এটি দেখাতে হবে। দেখো 86,500 টাকা, এটিও বিয়োগের এটিও বিয়োগের, তাহলে বিয়োগ বিয়োগ কি হবে যোগ হয়ে যাবে। 86,500 সাথে 15,000 যোগ করলে কত হয় 1,01,500। 1,01,500 টাকা। ঠিক আছে, 1,01,500। এরপরে আছে কি 26,500 টাকা, এটি সরাসরি এখানে বসবে 26,500। এখানে আছে দেনাদারের ঘরে 1,25,000। এরপরে আছে কি 65 থেকে 15,000 গেলে বিয়োগ করলে কত থাকে 50,000 টাকা। 50,000। এখন এটি হলো 25 জানুয়ারি লেনদেন। এরপরে আমরা আসি
28 জানুয়ারি লেনদেনটি কি হয়েছিল, ব্যাংকে জমা দেওয়া হলো কত টাকা, 32,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এখানেও কি হবে, 32,000 টাকা নগদ থেকে কমে যাবে, কারণ ব্যবসায় নগদ টাকাটাই মূলত ব্যাংকে গিয়ে জমা দেওয়া হয়। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, অন্যদিকে কি আবার এই ব্যাংকে ধরে টাকা কি হবে, বৃদ্ধি পাবে। এই হিসাব সমীকরণের সূত্র অনুযায়ী এক সম্পদ কমে গেলে এক সম্পদ কি হয়, সংশ্লিষ্ট এক সম্পদ বৃদ্ধি পায়। এজন্য নগদ কমে গেলে কি হবে, ব্যাংক এটিও সম্পদ এটি বৃদ্ধি পাবে। তাহলে কমছে কত, ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা, এটি নগদ থেকে বিয়োগ হবে। এই যে বিয়োগ কত, এখান থেকে জানুয়ারি 28 কত টাকা বলেছিলাম আমি, ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা, এটা বিয়োগ হবে, ঠিক আছে। আর কোথায় যোগ হবে, গিয়ে ব্যাংকের ঘরে 32,000। তাহলে আমরা এখন করছি, এখানে 50,000 থাকবে, 50,000, এখানে থাকছে 32,000 ব্যাংকে, ঠিক আছে। এখানে থাকছে 1,25,000, আর এখানে থাকছে কত, 26,500। এইখানে এখন 1,01,500 সাথে যদি 32,000 যোগ করা হয় তাহলে কত হয়, 1,33,500 টাকা, 33,500। এটা কিন্তু উদ্ধৃতটি কিন্তু বিভাগারে আছে এখনো। এখন সর্বশেষ যে লেনদেনটি জানুয়ারি 30, জানুয়ারি 30 কি ছিল, ধারে পণ্য ক্রয় 28,000 টাকা, ধারে পণ্য ক্রয় করা হয়েছে। ধারে পণ্য ক্রয় করলে কার সৃষ্টি হয়, পাওনাদারের সৃষ্টি হয়। অর্থাৎ ধারে যদি পণ্য ক্রয় করি আমার কাছে তারা টাকা পাবে, এজন্য পাওনাদারের সৃষ্টি হলো। ধারে পণ্য ক্রয় 28,000 টাকা, যদিও ধারে পণ্য ক্রয় করা হয়েছে, তারপর এটি কি হবে, যেহেতু ব্যয় এর জন্য এটি মূলধন থেকে বাদ যাবে, আর পাওনাদারের একটি ঘর করে সেখানে কি করতে হবে, এই 28,000 টাকা বসিয়ে দিতে হবে। তাহলে তারিখ হচ্ছে 30 তারিখ জানুয়ারি 30, পাওনাদারের ঘরে কত বসবে, এই তারিখ বরাবর এখানে ধারে পণ্য ক্রয় 28,000 টাকা, তাহলে 28,000 টাকা এইখানে বসবে। যেহেতু খরচ তাই মূলধন থেকে কি হবে, বিয়োগ করতে হবে। তাহলে মূলধন থেকে 28,000 টাকা বিয়োগ, এটা কি হলো, ধারে পণ্য ক্রয়, এটি হচ্ছে ব্যয়, ঠিক আছে। এখন আমি দাগ টেনে যে নির্ণয় করছি, দেখো এখানে আমাদের এখন যেটি করতে হবে যে 50,000 থেকে আমরা কত বের করি, এখানে 50,000 থেকে 28,000 টাকা বিয়োগ করলে কত হয়, 22,000। এখানে যথারীতি 28,000 থাকবে, এখানে 32,000, এখানে 1,25,000, এখানে 26,500 টাকা, আর এখানে 1,33,500। এই ছিল ব্যালেন্স, ঠিক আছে, 1,33,500 টাকা। তো এখন আমরা যদি আমাদের অঙ্ক শেষ, এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অঙ্কে। এখন এই সম্পদ এবং এই দায় যোগ মালিকানা সত্ত্ব দুই পাশে আমাদের সমান আছে কিনা সেটি আমরা যোগ দিয়ে দেখব। কিভাবে যোগ দেব, এই ফিগার, এইটা, এই অঙ্কটি পাওনাদার আর মূলধন, এই দুই ঘরের অঙ্কটি আমরা টাকার অঙ্কটি যোগ দেব, এবং সেই সাথে ব্যাংক লেনদেন আর দ্রব্যপত্র এগুলো যোগ দেব। এবং যেহেতু নগদের ঘরে কি ছিল, মাইনাস ফিগার ছিল, এই তিনটি যোগ দিয়ে এই টাকা থেকে, মোট টাকা থেকে এটি বিয়োগ করব।
যদি ওই পাশের অঙ্কের সাথে এই সম্পদের পাশের টাকার অঙ্ক মিলে যায় তাহলে আমাদের কি হিসাব সমীকরণটি সম্পন্ন হবে এবং সঠিকভাবে আমরা করতে পেরেছি বলে ধরে নেব। বুঝাও? তাহলে আমরা এখানে লিখি মোট কত হবে সেটি আমরা লিখে নিচ্ছি। এখন 28,000 22,000 যোগ করলে কত হয়? 50,000 টাকা। 50,000, ঠিক আছে। আর এখানে কত আছে? 32,000, তারপর আছে কত? 1,25,000, তারপর আছে 26,500 এবং তারপর আছে 1,33,500। এই তিনটা যোগ করে যদি আমরা এই 1,33,500 বিয়োগ করি তাহলে ওই 50,000ই আসবে। এখানে লিখি আমরা 50,000। এখন আমাদের দেখতে পাচ্ছ যে সম্পদ এবং দায় দুই পাশে আমাদের মিলে গেছে। এখানে 50,000 আছে, ওখানেও কি 50,000। তো যার জন্য আমরা এখানে ডাবল দাগ দিয়ে অঙ্কটি ক্লোজ করে দেব, অর্থাৎ বন্ধ করে দেব। এই হিসাব মিলে গেছে, আমাদের অঙ্ক শেষ। তো এই ছিল এই হিসাব সমীকরণ কিভাবে করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে হিসাব সমীকরণের অন্যান্য অঙ্কগুলি নিয়েও আমরা আলোচনা করব এবং বাসায় অবশ্যই তোমরা এই হিসাব সমীকরণটি তোমরা এই 7 নম্বর সহ এরপরে যে 8 নম্বর অঙ্কটি আছে সেটি অবশ্যই তোমরা করার চেষ্টা করবে এবং পরবর্তীতে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।